নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ 12ই সেপ্টেম্বর, প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস। আজ আপনারা শুনবেন তাঁরই রচিত 3টি ভিন্ন স্বাদের গল্প। প্রথম গল্প, আর্টিস্ট। হঠাৎ অশ্বিনীকে দেখে শ্যামচাঁদগঞ্জের বাজারে আমি বড়ই আশ্চর্য হয়ে গেলাম। আমাদের গ্রামের লোক অশ্বিনী, তবে আজ বহুকাল ও দেশ ছাড়া। অশ্বিনী আমাদেরই বয়সী হবে। ওর বাবা অভয় দাস ভিক্ষে করে সংসার চালাতো। আমাদের গ্রামে তাকে বলতো অবাই দাস। অবাই দাস খঞ্জনি বাজিয়ে হরিনাম করে পাড়ায় পাড়ায় ভিক্ষে করত, এ আমি নিজে দেখেছি। তারপর অবাই দাস কতকগুলি অপগণ্ড ছেলে মেয়ে রেখে মারা গেল। ওর বিধবা স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কোথায় যেন চলে গিয়েছিল, তাকেও খোঁজ রাখে না। ওদের বাড়িঘর গ্রামের হরিনাথ চৌধুরী মহাশয় নিজের জমির অন্তর্ভুক্ত করে নিয়ে সেখানে তরিতরকারির বাগান করেছিলেন। অবাই দাসের স্ত্রী যখন এ গ্রাম ছেড়ে চলে যায়, তখন অশ্বিনীর বয়স হবে 8 বছর। আমার সঙ্গে ওর বড় ভাব ছিল। অশ্বিনী সকালে এসে আমাদের বাড়ির ডোবাতে কঞ্চির ছিপ ফেলে বসে থাকতো বর্ষার দিনে। আমরা জিজ্ঞেস করলে বলতো উল্কো মাছ ধরছে। কিন্তু সবাই জানি ও ডোবাটায় মাছের চিহ্নও নেই, আর অশ্বিনীর ছিপেও না আছে সত্যিকারের সুতো, না আছে সত্যিকার বড়শি। তারপর 16-17 বছর চলে গিয়েছে। অশ্বিনীকে ভুলে গিয়েছিলাম। ইতিমধ্যে আমার বাবা মারা গিয়েছিলেন। আমরা 2 ভাই পয়সা ওড়াতে লাগলাম, জমি জমা বিক্রি করে ফুর্তি করতে লাগলাম। সেও আজ 7-8 বছর আগেকার কথা হবে। যে সময়ের কথা বলছি, তখন বাবার 3টি গোলা শূন্য করে ফেলেছি। অর্ধেক ব্রহ্মোত্তর সম্পত্তি মৌরুষি দিয়েছি বা বিক্রি করেছি। মায়ের গয়নাগাটি প্রায় সব বন্ধক পড়েছে। সুতরাং আমাদের ফুর্তির সমুদ্রে কিছু ভাঁটা পড়ে এসেছে। শ্যামচাঁদগঞ্জে গিয়েছিলাম ফুর্তির সন্ধানে। খুব জাঁকের বারোয়ারি হয় শ্যামচাঁদগঞ্জে। অনেক রকম ফুর্তির সন্ধান এখানে পাওয়া যাবে, শুধু এই আশাতেই গিয়েছিলাম সেখানে। আমি একাই গিয়েছিলাম, দাদা আসেনি। কলাই বুনবার জন্য বাড়িতেই আছে। হঠাৎ অশ্বিনীকে এতদিন পরে দেখে ভারী অবাক হয়ে গেলাম। অশ্বিনী আমাকে বললে, চিনতে পারেন বাবু? তুই তো অশ্বিনী, অবাই দাসের ছেলে। ঠিক চিনেছেন। এখানে কি মনে করে? এই যাত্রা শুনতে। যাত্রা শুনবেন? কিসে এলেন? তুই আপনি আগে করে কথা বলছিস কেন অশ্বিনী? ভুলে গেলি নাকি আমাকে? না বাবু, এতকাল পরে দেখা। এখন আপনারা বড় হয়ে গিয়েছেন, এখন কি আর ছেলেবেলার মতো কথাবার্তা আপনার সঙ্গে শোভা পায়? এখন আর সেটা ভালো দেখায় না। তা কি করছেন আজকাল? বাড়িতেই থাকি। তা আপনাদের ভাবনা কি? জমিদার মানুষ। কাকা বেঁচে আছেন? না, বাবা আজ 8-9 বছর মারা গিয়েছেন। আমাকে দাঁড় করিয়ে অশ্বিনী কোথায় চলে গেল। অল্পক্ষণ পরে এসে বলল, এই চলে আসুন আমার সঙ্গে। ও কি মদ? ভালো জিনিস, আসুন। আমি বিস্ময়ের সুরে বললাম, হ্যাঁ রে, সে কি? তুই অবাই দাস বোষ্টমের ছেলে, তোর বাবা হরিনাম না করে জল খেত না, তুই মদ খাস? আমাদের কথা বাদ দে, আমরা তো উচ্ছন্নে গিয়েছি। অশ্বিনী হেসে বললে, চলুন বাবু। না না, এখন আর ওসব খাবো না। আসরে ভিড় হয়ে গেলে জায়গা পাবো না বসবার। এখানে আমাকে চেনে কে, কেউ খাতির করবে না। আরে বসবার জন্যে আপনার কোনো ভাবনা নেই বাবু, সে ভার আমার ওপর রইল। না, তুমি আমাকে মাফ করো, আমি এই বিদেশ বিভুঁয়ে এসে মদটা খাবো না। মা বাড়ি থেকে বেরোবার সময় বারণ করে দিয়েছে, মাইরি বলছি। আচ্ছা, তবে খাবারের দোকানে আসুন,
খান কতক সিঙ্গাড়া খাবেন, চলুন। খাবার দোকানে বেশ খানিকটা দেরি হয়ে গেল। এদিকে আমি খেতে খেতেই দেখছি আসল লোকে ভর্তি হয়ে গেল। সেখানে আমার মতো বিদেশি লোককে কেউ বসতে জায়গা দেবে না। অশ্বিনী বড় গোলমাল বাঁধালে দেখছি। অশ্বিনীকে কথাটা বলতে সে হেসে বললে, কেন ভাবছেন বাবু, আমি যখন আছি তখন আপনি নির্ভাবনায় থাকুন। খুব ভালো জায়গায় আপনাকে না বসিয়ে দিতে পারি, তবে আমি অবাইদাস বৈরাগীর ছেলে নই। অশ্বিনীর এ আশ্বাসবাণীতে আমার কিন্তু ভরসার উদ্রেক হলো না বিন্দু মাত্র। ও নেশার ঝোঁকে দায়িত্বহীন আবোল তাবোল বকছে। ওকে কে পুজবে এত বড় আসরের মধ্যে? আজ এত কষ্ট করে এত দূরে যাত্রা শুনতে আসা দেখছি নিরর্থক হয়ে গেল। কি হাঙ্গামা বাঁধালে অশ্বিনী। অশ্বিনী আমার হাতে দুটো পান এনে দিয়ে বললে, খান, আমি জামাটা গায়ে দিয়ে আসি। আরও দেরি করবে অশ্বিনী, আমার আজ আর যাত্রা দেখা হলো না। না হয় তো তখন জুতো খাবো আপনার কাছে। সে চলে গেল। আমি নিরুপায় হয়ে তখন পানের দোকানের সামনে বসেই রইলাম। কারণ তখন আমার একার কর্ম নয় এত বড় আসরে ভিড় ঠেলে ঢুকে জায়গা করে নেওয়া। যখন ও আবার ফিরে এলো তখন আসরে কনসার্ট বাজনা শুরু হয়ে গিয়েছে। দেখি বেশ সেজেগুজে এসেছে। গায়ে একটা মটকার পাঞ্জাবি, মাথায় একখানা চাদর পাগড়ির মতো করে বাঁধা, দিব্যি ফর্সা ধুতি পরনে। ও কি বিষয়কর্ম করে তাও জানি নে, একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। ওর পেছনে পেছনে আসরে ঢুকলাম। যেখানে যাত্রার দল বসে কনসার্ট বাজাচ্ছে সেই ফটকে জন কয়েক ভলান্টিয়ার দাঁড়িয়ে ফটক পাহারা দিচ্ছে। অশ্বিনী গিয়ে সেই ফটকে দাঁড়ালো। ভলান্টিয়াররা ভাবলো আমরা যাত্রা দলের লোক, পথ ছেড়ে দিয়ে দাঁড়ালো একপাশে। তার একটু আগে প্রথম দফা কনসার্ট বাজনা থেমেছে সবে। এমন সময় একটা আশ্চর্য ব্যাপার ঘটল। দলের পাখোয়াজ বাজিয়ে হঠাৎ ফটকের দিকে চেয়ে অশ্বিনীকে দেখতে পেয়ে সচকিতভাবে পাশের ফুলুট বাজিয়েকে বললে, এই অশ্বিনী বাবু। কি? ওই যে অশ্বিনী বাবু। অমনি ফ্লুট বাজিয়ে বাঁশিটা নামিয়ে রেখে আস্তে আস্তে অশ্বিনীর কাছে এসে হাত জোর করে বললে, আসুন আসুন অশ্বিনীবাবু, আসুন, আপনি এখানে। অশ্বিনীর দিকে চেয়ে দেখি ওর গলার সুর ও মুখের ভাব বদলে গেছে। আমার সঙ্গে খানিক আগে যে সুরে ও কথা বলছিল সে সুর তার গলায় নেই। সে মানুষই আরও নয়। গম্ভীর সুরে বললে, হ্যাঁ, একটু কাজে এসেছিলাম এখানে। আপনি বোধহয় দলের ম্যানেজার? আগে হ্যাঁ, আমাদের সৌভাগ্য যে আপনার মতো লোক আজ এখানে। আমি মনে মনে ভাবছি ব্যাপার কি, অশ্বিনী কি কাজ করে? এত বড় দলের ম্যানেজার স্বয়ং এসে ওকে অভ্যর্থনা করছে। নবাব খানজাখা হয়ে গেল নাকি অশ্বিনী, অবাইদাস বোষ্টমের ছেলে? অশ্বিনী আমার হাত ধরে এগিয়ে নিয়ে এসে বললে, ইনি আমার বিশিষ্ট বন্ধু, ব্রাহ্মণের ছেলে। একে একটু ভালো জায়গায় বসিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে, ইনি বসবার জায়গা পাচ্ছেন না। আমি লক্ষ্য করছি যাত্রা দলের বাজিয়েরা সকলে এ ওকে আঙুল দিয়ে অশ্বিনীকে দেখাচ্ছে, আর সকলেই কৌতূহলের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে। যেন কি দুর্লভ বস্তুর দর্শন লাভ আজ ঘটেছে ওদের ভাগ্যে, ভাবখানা এই রকম। আমি নিজেও আশ্চর্য হয়েছি মনে মনে। কেন অশ্বিনীকে এতক্ষণ জিজ্ঞাসা করিনি যে ও কি করে? না, সে আর জিজ্ঞাসা করাই হবে না। ওই বা কি মনে করবে? আমাকে তো ওরা পরম যত্নে হাত ধরে নিয়ে গিয়ে বসালে, সেই সঙ্গে অশ্বিনীকেও। দলের কে একজন আমার হাতে একটা সিগারেট দিয়ে বললে, এই খান। অশ্বিনীকেও দিতে গেল। অশ্বিনী আমাকে ইঙ্গিতে দেখিয়ে বললে, হ্যাঁ বাপরে, ওর সামনে খাইনে, আমাদের গ্রামের জমিদারের ছেলে। এই সময় ম্যানেজার হাত জোর করে অশ্বিনীকে বললে, এইবার আপনি একটু বাজান দয়া করে, আপনি এখানে বসে থাকতে কেউ পাখোয়াজে হাত দিতে সাহস করছে না। না না, তাতে কি হোক, আমি শুনি, বেশ বাজানুনি। মুরব্বিয়ানা চালে এটা বললে অশ্বিনী। আগে না, আপনি আসলে বসে থাকতে কারো সাহস হচ্ছে না বাজাতে, একখানা বাজিয়ে দিন আপনি।
পাখোয়াজ বাজিয়েও এবার এসে হাত জোড় করে বললে, আপনি আমাদের গুরুস্থানীয় মাথার মণি, আগে আপনি এখানে থাকতে বাবু, আমাদের কি যন্ত্রে হাত দেওয়া সাজে? অশ্বিনী মৃদু হেসে, তাও মুরব্বিয়ানা চালে, আগেকার সে অশ্বিনী যেন আর নেই, পাখোয়াজ ধরে এগিয়ে নিয়ে বসল। কানে কানে কথা ছড়িয়ে পড়ল চারদিকে। সাজঘর থেকে পর্যন্ত যাত্রার দলের লোক এসে ফটকের কাছে জড়ো হয়ে কৌতূহলে অশ্বিনীর বাজনা দেখতে ভিড় করলে। বাজনাও বটে অশ্বিনীর। বাপের বিষয় উড়িয়ে ফুর্তি করবার সময় গান বাজনার দিকেও একটু আধটু মন দিয়েছিলাম। খুব বেশি না বুঝলেও গান বাজনা সম্বন্ধে নিতান্ত অর্বাচীন নই। পাখোয়াজ ধরে অশ্বিনী যখন ঘা দিতে লাগলো, তখন যেন মনে হলো গুরু গুরু শব্দে মেঘ গর্জন হচ্ছে কোথাও আকাশে। মেঘে মেঘে তার ধ্বনি, ধ্বনির থেকে প্রতিধ্বনি। আসর এক মুহূর্তে জমে গেল। স্তব্ধ হয়ে গেল লোকজনের কোলাহল। সবাই উৎসুক নয়নে চেয়ে দেখছে। সবারই কানে গিয়েছে, ওই যে লোকটি পাখোয়াজ বাজাচ্ছে, উনি অশ্বিনীবাবু স্বয়ং। লোকের দৃষ্টিতে কি ঔৎসুক্য, কি আনন্দ, মুখে কি সম্ভ্রম আর শ্রদ্ধা। আমি শিল্পী নই, কিন্তু ওস্তাদ শিল্পীর প্রতি এই মৌন শ্রদ্ধা আমার অন্তর স্পর্শ করলে। আমি নিজেও গর্ব অনুভব করলাম যে অশ্বিনী আমার বাল্যবন্ধু। এতক্ষণ একে ভিখিরি অবাইদাস বৈষ্ণবের ছেলে বলে মনে মনে যে অবজ্ঞার ভাব পোষণ করেছিলুম, তার স্থান অধিকার করলে ওর প্রতি এক গভীর শ্রদ্ধা ও বিস্ময়। এই বিস্ময়টা যেন আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। এই সেই অশ্বিনী, অবাইদাসের ছেলে, দোচালা ঘরে বাস করত, ভিক্ষে করে সংসার চালাতো ওর বাপ মা। অশ্বিনীর বাজনা থামলে পাখোয়াজ বাজিয়ে ওর পায়ের ধুলো নিয়ে বললে, এই আশীর্বাদ করুন যেন আপনার মতো হাত হয়। ম্যানেজার গদগদ কণ্ঠে বললে, এই সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হয় হাত আপনার, দয়া করে একবার ডুগি তবলাটা। অশ্বিনীকে এতক্ষণ দুদিক থেকে দুজনে পাখার বাতাস করেছে। আসরে বড় গরম। পাখোয়াজ বাজনা শ্রমে অশ্বিনী ঘেমে উঠেছে। গ্রামের জমিদারের ছেলে আমি ওর পাশে বসে নিজেকে নিতান্ত নগণ্য মনে করতে লাগলুম। পালা আরম্ভ হয়ে গেল। অশ্বিনী ওদের অনুরোধে বার কয়েক পাখোয়াজ আর ডুগি তবলা বাজালে। ওস্তাদের হাত দেখলুম বটে ওর সমস্ত বাজনার মধ্যে। তৃতীয় অঙ্কের শেষে দুজনে বার হয়ে এলুম ফাঁকায়। অশ্বিনী বললে, বাবু এবার একটু চলবে? না ভাই, আমায় অনুরোধ করো না। তা কি খাবেন? কিছু খাবো না, চলো একটু চা খাই। ওতে আমার মৌতা থাকবে না, আপনি খান। আসলে ওরা বাজাতে বলবে, সাদা চোখে হাত খোলে না। আমি কৌতূহলের সুরে বললাম, অশ্বিনী, আজ বড্ড আনন্দ পেলাম। কতদিন তোরা গ্রাম ছেড়েছিস, তোদের কোনো সংবাদও পাইনি। তুই যে এত বড় হয়ে উঠেছিস তা আজ তোকে দেখে। অশ্বিনী আমার পায়ের ধুলো নিয়ে মাথায় দিলে, বললে, এই চলুন চলুন, কিছু খেতে হবে। তা হবে না, আমি তোকে আজ খাওয়াবো। তা কি হয়, আপনার খেয়ে তো আমরা মানুষ। আজ আমি খাওয়াবো আপনাকে। আমি যেদিন আপনাদের বাড়ি যাব সেদিন খাওয়াবেন আপনি। অশ্বিনীকে জোর করে খাওয়ালুম একটা খাবারের দোকানে সিঙ্গাড়া আর সন্দেশ। ও ছাড়লে না আমাকে খাওয়াতে। বাল্যকালের কথা, আমাদের গ্রামের কথাও অনেক বলতে লাগলো। ওর মা বেঁচে নেই, ছোট ভাইকে কোথাকার দোকানে কাজে ভর্তি করে দিয়েছে। কালনার কাছে গোপীনাথপুরে অশ্বিনী বিবাহ করেছে। শ্বশুরের কাপড়ের দোকান কালনা বাজারে। একমাত্র মেয়ে, শ্বশুর চোখ বুঝলে ওর স্ত্রী সম্পত্তি পাবে। বললাম, বাজনা শিখলে কোথায়? ও হেসে বললে, ওই ঝোঁক ছিল ওদিকে, ওস্তাদের দয়ায় আর আপনাদের আশীর্বাদে। বাবা ছিলেন গাইয়ে বাজিয়ে, তার সেই গুণটা ওরসেছে আমাতে। আর ওস্তাদ পেয়েছিলাম যাত্রার দলের বড় বাজিয়ে দুর্লভরাম সাধু কাকে। তিনি আমাকে হাতে ধরে শেখান। আর ওই যজ্ঞেশ্বর নন্দীর কাছে তবলা শিক্ষা করি। আগে তা আপনার বাপ মায়ের আশীর্বাদে এমন সব ওস্তাদ পেয়েছিলাম যাদের এক ডাকে লোকে চেনে। পয়সাও রোজগার করি,
কেন মিথ্যে বলবো, যেদিন যে আসরে ঠিকে বাজাবো 3 টাকা রাত, আর খোরাকি দুধ আর ওই যা বললাম মৌতাত। তা বায়না লেগেই আছে দাদাবাবু। মাসে 100 টাকা কেউ মারে না, রাজার হালে খাওয়া দাওয়া। আর সে আর আপনাদের সামনে কি বলবো, ওই খাতিরও কিছু করে লোকে। এই ঘটনার পর অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 15-16 বছর হবে। অশ্বিনীর সঙ্গে আমার আর কখনো দেখা হয়নি। গত বৈশাখ মাসে একদিন বাইরের ঘরে বসে আছি। একটি গরিব স্ত্রীলোক একটি ছোট মেয়ের হাত ধরে আমাদের বাড়ির নিচে ভিক্ষে করতে ঢুকল। আমার অবস্থাও যথেষ্ট খারাপ হয়ে গিয়েছে। যৌবনের সেই উদ্দাম স্রোত আমাকে এক শুষ্ক বালুচরে বসিয়ে কোন দিক দিয়ে যে নিঃশব্দে অন্তর্হিত হয়েছে তার সন্ধানও পাইনি। বেশ একটু পরে স্ত্রীলোকটি আধখানা কুমড়ো আর কিছু চাল আঁচলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমার বড় মেয়েকে জিজ্ঞেস করলাম ডেকে, ওকে তো কখনো দেখিনি। বড় মেয়ে যা বললে তার মোট মর্ম এই, ওরা ওপাড়ার গৌরদাস বৈরাগীর বাড়ি এসেছে। এই গ্রামেই আগে ওর শ্বশুরের বাড়ি ছিল। ওর স্বামীর নাম ছিল অশ্বিনী। যাত্রা দলে বাজনা বাজাতো। ওর স্বামী মারা গিয়েছে আজ 4-5 বছর। কিছু রেখে যায়নি, নেশা ভাঙ করে উড়িয়ে দিয়ে গিয়েছে। কেউ কোথাও নেই ওদের। গৌরদাস ওই বউটার কীরকম ভাসুর, তাই ওদের আশ্রয়ে এসে উঠেছে। গৌরদাসেরও তো অবস্থা খারাপ, কাজেই ওকে ভিক্ষে করে চালাতে হয়, নইলে উপায় কি? উপায় যে কিছু নেই তা নিজেকে দেখেই আজকাল বেশ বুঝতে পারি। সে কথা অবশ্যই আর বড় মেয়েকে বললুম না। দ্বিতীয় গল্প, পথিকের বন্ধু। মহকুমার টাউন থেকে বেরুলাম যখন, তখনই বেলা যায়। কলকাতা থেকে আসছিলাম বরিশাল এক্সপ্রেসে। বারাসাত স্টেশনে নিতান্ত অকারণে, অবশ্য যাত্রীদের ব্যাখ্যা অনুযায়ী, উক্ত বরিশাল এক্সপ্রেস 40 মিনিট কেন যে দাঁড়িয়ে রইল দারু ব্রহ্মবৎ অনড় অবস্থায়, তা কেউ বলতে পারল না। গন্তব্যস্থান বনগাঁয়ে পৌঁছে দেখি রানাঘাট লাইনের গাড়ি চলে গিয়েছে। বেলার দিকে চাইলাম, বেশ উঁচুতেই সূর্যদেব। লিচুতলা ক্লাবে খানিকটা বসে আড্ডা দিয়ে চা খেয়ে ধীরে সুস্থে হেঁটে গেলেও এই 5 মাইল পথ সন্ধ্যার আগেই অতিক্রম করতে পারা কঠিন হবে না। রামবাবু, শ্যামবাবু, যদু ও মধুবাবু সবাই বেলা 5টার সময় ক্লাবে বসে গল্প করছিলেন। আমায় দেখে বললেন, এই যে বিভূতি, এই সময় কোত্থেকে? কলকাতা থেকে। তা বাড়ি যাবে? ট্রেনে গেলে না? এই ট্রেনটা ফেল হয়ে গেল, বরিশাল এক্সপ্রেস 40 মিনিট লেট। এসো, খুব ভালো হয়েছে এক্সপ্রেস লেট হয়ে। বসো, চা খাও। তারপর গল্প গুজবে, যার 12 আনা পরনিন্দা, সময় হুহু করে কেটে গিয়ে কখন যে গোধূলির পূর্ব মুহূর্ত উপস্থিত হয়েছে তা কিছু বলতে পারি নে। যেতে হবে এখনো অনেকটা রাস্তা, আর দেরি করলে পথেই অন্ধকার হয়ে যাবে। বৃষ্টিও আসতে পারে, কারণ বর্ষাকাল, শ্রাবণ মাস। বড় রাস্তায় উঠে সত্যিই দেখলাম আড্ডা দিতে গিয়ে সময়ের আন্দাজ বুঝতে পারিনি। তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। পশ্চিম আকাশে মেঘ করে আসছে। চাঁপা বেড়ে ছাড়িয়েছি, রাস্তায় জনমানব নেই। পথের দুপাশে ঘন জঙ্গলে পটপটির ফুল ফুটেছে, গন্ধ ভেসে আসছে জোলো বাতাসে। শেয়াল খসখস করে শব্দ করে চলে গেল পাতার ওপর দিয়ে। বিলিতি চটকা গাছের ডাল বেয়ে ঝুলে পড়েছে মাকাললতা। কলকাতা থেকে হঠাৎ এসে বেশ লাগছে এই নির্জনতা। চাঁপাবেড়ের পুল ছাড়িয়ে কিছু দূর গিয়েছি, এমন সময় দেখি একটি লোক কাঁধে বাঁক নিয়ে আমার আগে আগে যাচ্ছে। আমার পায়ের শব্দে সে চমকে পেছন ফিরে আমার দিকে চাইল।
ওকে এ পথে একা দেখে একটু আশ্চর্য হয়েছি। এই বনপথে এ সময় কেউ একা বড় একটা হাঁটে না। বললাম, কোথায় যাবি? আগে গোপালনগরে। বাঁকে কি রে? দই আছে। তা এত দই কি হবে? ওই নিবারণ ময়রার বাড়ি বায়না আছে, তেনাদের বাড়ি আজ খাওয়ান দাওয়ান। তো তোদের বাড়ি কোথায়? দই আনছিস কোথা থেকে? আগে বেনাপোল থেকে। বলিস কি রে, এই 10 মাইল দূর থেকে দই আনছিস? তা এত দেরি করে ফেললি কেন? লোকটার কণ্ঠস্বরে মনে হয়েছিল ও আমাকে সঙ্গী হিসেবে পেয়ে বাঁচল এই সন্ধেবেলা। একা যেতে ওর নিশ্চয়ই ভয় করছিল। আমার প্রশ্নের উত্তরে সে গল্প জুড়ে দিলে কেন তার দেরি হলো দই নিয়ে রওনা হতে। ওদের একটা গরু হারিয়ে গিয়েছিল আজ 5 দিন। খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছিল। আজ দুপুরের পর হিজলতলার বাঁওড়ে সেই গরুকে চড়তে দেখা গেল। তারপর ওরা দল বেঁধে বেরুলো গরু আনতে। গিয়ে দেখে বাঁওড়ের ধারে একটা লোক বসে আছে, তার কাছেই 6টা গরু একসঙ্গে চড়ছে। সবগুলোই বিভিন্ন গ্রামের হারানো গরু ক্রমে জানা গেল। লোকটা তো ওদের দেখেই দৌড় ইত্যাদি। এইবার বেশ সন্ধে হয়ে এসেছে। বাঁশ আমবনের ভেতরে ভেতরে ঘুলি ঘুলি অন্ধকার। সামনে একখানা শুকনো কাঠ উঁচু চটকা গাছের মাথা থেকে ভেঙে পড়তেই ও চমকে উঠে বলল, ও কি? আমি হাসি চেপে বললাম, আরে চটকা গাছের ডাল। লোকটা আশ্বস্ত হয়ে বলল, ও, তোমার নাম কি? আগে নিধিরাম। বাড়ি? এই কটক জেলা। সত্যি? তুমি তো বেশ বাঙালির মতো কথাবার্তা বলছো। তা হবে না বাবু, বেনাপোলের কাছে কাসুন্দিয়াতে আমার 15 বছর কেটে গেল। ওইখানে আমার গরুর বাথান। 20টা গাই গরু, 15-16টা বকনা বাছুর। মস্ত বাথান, রোজ আধমন দুধ হয়। এঁড়ে বাছুর আমরা রাখি নে, শুধু বকনা বাছুর রেখে দিই। এঁড়ে বিক্রি করে ফেলি বাবু। লোকটা একটু বেশি বকে। আমাকে পেয়ে ওর বকুনি আর থামতে চায় না। একা যাচ্ছিল, আমায় পেয়ে ও ভারী খুশি হয়েছে, ভরসা পেয়েছে এই সন্ধেবেলা। বললে, বৃষ্টি আর হলো না বাবু, কি বলেন? হ্যাঁ, সেই রকমই তো দেখছি। এবার বড় দুর্বছর। আমন ধানের রোয়া হলো কই? বীজ পাতা ছিল 2 কাঠা ভূমি, সে বীজ লালচে হয়ে আসছে। হ্যাঁ, ওই দেখুন কেমন মেঘ করে আসছিল, আবার ফর্সা হয়ে গেল। এবার আমাদের এদিকে খুব কম বৃষ্টি হয়েছে। আমন ধানের রোয়া হয়নি, চাষামহলে হাহাকার পড়ে গিয়েছে। ধানের দর ছিল 4 টাকা মন, এখন উঠেছে 7.5 টাকা মন। গরিব দুঃখী লোকেরা এর মধ্যে উপোস শুরু করে দিয়েছে। আমায় আবার বললে, গরুগুলো অনেক কষ্ট করে মানুষ করা, এবার বিচুলি অভাবে মারা পড়বে বাবু। কাঁচা ঘাস কেটে খাওয়াবে? বর্ষাকালে কোনো গরু বিচুলি খায়? সবই কাঁচা ঘাস খেয়ে বাঁচে। ওই বেতনা নদীর ধারে আগে আগে কত কাঁচা ঘাস পাওয়া যেত, এখন সব আঁটি বেঁধে এনে এনে ওই বনগা শহরে বিক্রি করে। শহুরে বাবুরা 4 আনা 14 পয়সা 1 আঁটি কিনছে। আমাদের গরুর ঘাস নিয়েই মুশকিল। ওটা কি বাবু? এইবার লোকটা চমকে উঠে যেন আমার গা ঘেঁষে এসে থমকে দাঁড়ালো। আমি বললাম, কই কি? ওই যে সাদা মতো। চেয়ে দেখলাম কিছুই না। মাকাল লতার মোটা সাদা লতা গাছের ডাল থেকে ঝুলে দুলছে অন্ধকারে। লোকটা দেখছি বিষম ভীতু। হঠাৎ আমার মনে একটা দুষ্ট বুদ্ধি জাগলো। আমায়ও বললে, বাবু আপনি কোথায় যাবেন? আমি একটু গিয়ে ডান দিকের রাস্তায় নেমে যাব, ওখানেই আমার গাঁ। এই গোপালনগর এখনো কত দূর আছে? তা 1.5 মাইল। এই পথে কোনো ভয়টাই নেই তো?
আমি জোরে ঘাড় নেড়ে বললাম, না না, ভয় কিসের? এই অঞ্চলে বাঘ টাগ নেই, বুনো শুয়োরও নেই। সে বললে, আমি বাঘের কথা বলিনি বাবু, বলি এই সন্ধেবেলা আবার নাম করছে নেই সেই তাঁদের। ও, ভূত প্রেতের? ও নাম করবেন না সন্ধেবেলা, রাম 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 রাম, ও নাম কি করতে আছে সময়, রাম 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 রাম। আমি অতি কষ্টে হাসি চেপে বললাম, ও বুঝেছি। তবে একটা কথা, যখন তুমি বিদেশি লোক তখন তোমাকে সব খুলে বলাই ভালো। কি বাবু? দাঁড়াও এখানে, আমি তো এখনই নেমে যাব। তুমি একা যাচ্ছ এতটা পথ অন্ধকারে, পথে জনপ্রাণী নেই। আমার বর্ণনার বহর শুনে লোকটা আরও আমার দিকে ঘেঁষে দাঁড়ায়। আমার মুখের দিকে হাঁ করে চেয়ে বললে, তারপর বাবু? তারপর আর কি, তোমাকে বলা আমার উচিত নয়, কিন্তু যখন জিজ্ঞেস করলে তখন না বলাটাও তো ঠিক নয়, বিশেষ করে একা যখন যাচ্ছ, সঙ্গে নেই লোক। ওই যে একটা সাঁকো আছে রাস্তার ওপর বনের পাশে, ওই সাঁকোটা বড় খারাপ জায়গা। কেন বাবু? ও জায়গাটাতে ভূত, মানে ওরা সব আছেন কি না। পাশে যে বড় বাগান, ওটার নাম গলায় দড়ি আম বাগান। বড্ড খারাপ জায়গা। অনেকদিন আগে, তখন আমি ছেলে মানুষ, একবার একজন এই তোমার মতোই বিদেশি লোক একা যাচ্ছিল গোপালনগরে সন্ধ্যের পর। তার পরদিন সকালবেলা দেখা গেল কিসে তার ঘাড়টা ভেঙে মেরে ফেলে রেখেছে ওই সাঁকোর তলায়। এ আমার নিজের চোখে দেখা। এই কথাটা তোমায় বলা উচিত নয়, তবে যখন জিজ্ঞেস করলে তখন চেপে রাখাও তো উচিত নয়। একটা বিপদ হতে দেরি লাগে না, তখন তুমি বলতে পারো, বাবু আপনি জেনে শুনেও আমায় বলেননি কেন। এই সন্ধ্যের পর কেউ ও পথে যায় না, প্রাণ হাতে করে যেতে হয়। আজ বছর 2 আগে এক রাখাল ছোঁড়া ওই দিন দুপুরে অজ্ঞান হয়ে পড়েছিল সাঁকোর তলায়। যাক সে, ও তুমি রাম রাম বলতে বলতে চলে যাও, কোনো ভয় নেই। বাবু আপনি কি নেমে যাবেন? হ্যাঁ, আগে আমার গায়ের রাস্তা নেমে গেল, আমি এবার চলে যাব। তাই তো বাবু, একা আমি কি করে যাব? আরে রাখে কেষ্ট মারে কে, আর মারে কেষ্ট রাখে কে? কপালে মৃত্যু থাকলে কেউ সামলাতে পারে না, আর না থাকলে কেউ মারতে পারে না। আরে রাম রাম বলতে বলতে চলে যাও। দাঁড়াও, আজ আবার তিথিটা কি? ও চতুর্দশী। তিথিটা ভালো নয়। অমাবস্যে, চতুর্দশী, প্রীতিপদ, এই তিথিগুলো খারাপ। কেন কেন বাবু? সে আর তোমাকে বলে কি হবে। তুমি সন্ধ্যের অন্ধকারে একা রাস্তার ওপর যেতে হবে, এখনো তোমায় 1 ক্রোশ পথ। ক্রমশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসছে। তবে তোমায় বলা আমার উচিত, বিদেশি লোক, তোমায় সব কথা খুলে না বলাটাও ঠিক নয়। একটা বিপদ হতে কতক্ষণ, তখন তুমি আমায় দোষ দিতে পারো। এই সব তিথিতেই ভূত প্রেত পিশাচ ব্রহ্মদত্তি। লোকটা বলে উঠল, রাম 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 রাম, ওসব নাম করবেন না বাবু। মানে ওরা সব বের হয়ে থাকেন কি না? তাই নাকি? তবে তো। আবার কি জানো, এই চতুর্দশী তিথিতে গলায় দড়ি দিয়ে অপমৃত্যু ঘটেছে এমন ভূতেরা বের হয়। আমি একবার বড় বিপদে পড়েছিলুম। লোকটা আড়ষ্ট সুরে বললে, কি বাবু? একটা শ্মশানের ধার দিয়ে সেবার যাচ্ছিলাম, সেও এই ভূত চতুর্দশীর তিথি। দেখি যে অন্ধকারে গাছের ডাল থেকে কি একটা যেন ঝুলছে। কাছে গিয়ে দেখি একটা মেয়ে মানুষ গলায় দড়ি দিয়ে ঝুলছে আর হি হি করে হাসছে। লোকটা আঁতকে উঠে বললে, কি সর্বনাশ! যাক, ওই আমার রাস্তা নেমে গেল। আমি চললাম এবার। যাও, তুমি একটু সাবধানে যাও, সাবধানের মার নেই। কথা শেষ না করেই আমি আমাদের গ্রামের পথে নেমে পড়লাম। ও কাঁদো কাঁদো সুরে বললে, বাবু
এই আমাকে একটু এগিয়ে নিয়ে ওই সাঁকোটা পার করে দেন যদি। আমি শিউরে উঠে বলি, এই আমার কম্য নয়, আমাকে তারপর এগিয়ে দেবে কে? বাবারে, প্রাণ হাতে করে যাওয়া ওসব জায়গায়, একে আজ ভূত চতুর্দশী। রাম 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 রাম। তুমি চলে যাও একটু জোর পায়, আবার রাস্তাও তো কম নয়, তোমাকে যেতেও হবে 1 মাইল 1.5 মাইল রাস্তা, আর এই অন্ধকার। আচ্ছা চলি, তুমি বিদেশি লোক, জিজ্ঞেস করলে তাই এত কথা বলা, নইলে কি দরকার। আমাদের রাস্তায় নেমে কয়েক পা মাত্র এগিয়েছি, লোকটা দেখি ডাকছে, বাবু বাবু, এই একটা কথা শুনুন, ও বাবু। পেছন ফিরে দেখি কাঁধের বাঁকটা একটি শিশু গাছের তলায় নামিয়ে দাঁড়িয়েছে। বললাম, কি? এই দইগুলো নিয়ে আমি এখন কি করি বাবু? কি আর করবে, বায়না রয়েছে, 1 মুঠো টাকা দিয়ে এসো। রাত হয়ে গিয়েছে, ওদের খাওয়ানো দাওয়ানোর সময় হলো। রাম বলে এগিয়ে পড়ো, আর সাবধানে যেও। আর কোনো কথা না বলে আমি হনহন করে হাঁটতে আরম্ভ করলাম। ও শুনলাম আবার ডাকছে, ও বাবু, ও বাবু, শুনে যান একটা কথা, ও বাবু। দূরে ওর গলার সুরটা যেন আর্তনাদের মতো শোনাচ্ছিল। তৃতীয় গল্প, আমার ডাক্তারি। আমাকে দত্তমশাই ডেকে বললেন, ও ডাক্তারবাবু, জল খেয়ে নিন একটু। আমি বললাম, এখন থাক, এর পরে হবে। না না, সে কি হয়, আসুন, সামান্য কিছু। আমার এ সম্বন্ধে একটু বাধো বাধো ঠেকে। রোজ রোজ আমাকে বাইরের ঘর থেকে ডেকে এনে জলখাবার খাওয়ানো চাই। আমি ডাক্তারি করি পাড়াগাঁয়ে, নলিনী দত্তমশাইয়ের বাইরের চণ্ডীমণ্ডপে থাকি। আমার কাছে ভাড়া তিনি নেন না, বলেন, না না, ব্রাহ্মণ দেবতা, আপনি আমার বাড়িতে দয়া করে বাস করছেন, এতেই আমার ভিটে পবিত্র হয়ে যাচ্ছে, আবার ভাড়া নেব এই পাড়াগাঁয়ে আপনার কাছে? সে যাগ্গে, ভাড়া না হয় না নিলেন, কিন্তু রোজ সকালবেলায় ডেকে আমায় জল খাবার খাওয়ানো চাই। মুড়ি, গুড়, চিঁড়ে, নারকোল, যেদিন যা জোটে, একটি পাথরের খোড়া ভর্তি করে দেবেন। অত খাওয়া আমার অভ্যেস নেই বললেও শুনবেন না। আমার লজ্জা করে রোজ রোজ খেতে। ভাড়া নেবেন না, তার উপর রোজ জল খাবার, এও একরকম জুলুম ছাড়া আর কি। দত্তমশাইয়ের মেয়ে এসে বললে, ডাক্তারবাবু, আপনি না খেলে বাবাকে কিছু খাবেন, দাঁতে কুটো দেবেন না। কেন? ব্রাহ্মণ বাড়িতে অভুক্ত থাকলে বাবা খাবেন না। বটে, আচ্ছা চলো। সেদিন গিয়ে দেখি চাল ভাজা, ছোলা ভাজা আর ঝুনো নারকোল কোড়া, পৃথক বাটিতে খেজুর গুড়। চায়ের ব্যবস্থা এদের বাড়িতে নেই, সেকেলে গৃহস্থ, চা খাওয়ার রেওয়াজ গোড়া থেকেই গড়ে ওঠেনি। আমি পাশ করা ডাক্তার নই, বাড়িতে বই দেখে হোমিওপ্যাথিক শিখে আগে গ্রামেই ডাক্তারি করতাম, কিন্তু গ্রামের লোক পয়সা দিতে চায় না, ধার বাকি ফেলে আর শোধ করে না। তাই দেখে শুনে এই রঘুনাথপুরে এসে বসেছি আজ প্রায় 3-4 মাস। আমাদের গ্রাম থেকে অনেক দূরে, 8-9 ক্রোশ। রেল নেই, হাঁটা পথে আসতে হয়। এই গ্রামে এসে প্রথমে এক চাষি কৈবর্ত গৃহস্থ বাড়িতে দিন 15 ছিলাম। হঠাৎ একদিন সকালে নলিনী দত্তমশাই গিয়ে আমাকে বললেন, প্রাতঃপ্রণাম হই ডাক্তারবাবু, আপনার নিবাস কোথায়? আসুন, বসুন। আপনার এই গ্রামে বাড়ি? আমার বাড়ির মালিক আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললে, উনি এ গাঁয়ের একজন কর্তা ব্যক্তি লোক, ওর নাম নলিনী দত্ত। দত্তমশাই তাড়াতাড়ি বলে উঠলেন, না না, কর্তা না হাতি, ওসব কিছু না,
তা গিয়ে আপনার কাছে এসেছিলাম একটা অনুরোধ করতে। কি বলুন? আমার বাড়িতে দয়া করে আপনাকে থাকতে হবে। আমার বাইরের ঘর আছে, কোনো অসুবিধা হবে না। ও, ভাড়া কিরকম দিতে হবে? আপনার নিজের বাড়ি, ভাড়া দেবেন কাকে? চলুন দিকে জিনিসপত্র নিয়ে। ভারী অদ্ভুত লোক তো, কিছুতে ছাড়লেন না। লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেলেন মুকুন্দদের বাড়ি থেকে। গত মাঘ মাসের কথা, সেই পর্যন্ত এখানেই আছি। আজ নলিনী দত্ত বাইরে এসে বললেন, এখন কোথাও যাবেন? না। তা রুগী কিরকম হচ্ছে? মন্দ না। রোজ কিরকম হয়? তার কিছু ঠিক নেই। না, দৈনিক 2 করে টাকা তো হওয়া চাই। না, তা এখনো হয়নি। রাঁধবেন আজ একটু দেরিতে। আমি তখনই বুঝেছি কোনো একটা কিছু দিতে চাইছেন। রোজ রোজ নেওয়াটা ঠিক নয়, চক্ষু লজ্জায় বাঁধে না। কি একটা ওজোর করব ভাবছি, এমন সময় দত্তমশাই বললেন, ওই একটা বড় মাছ আজ নেদের বাগান পুকুর থেকে ধরতে বলেছি। রসিক সর্দার বলে আমার এক বাল্যবন্ধু, ওই সেই নিয়ে আসবে। আপনাকে মাছ একটু দেব। ও আচ্ছা, বেশ। আর কি বলি, রোজই এই রকম চলছে। দুপুরের পর হঠাৎ 4 জন লোক এসে হাজির, হাতে পোঁটলা, কাঁধে ছাতি। দত্তমশাইয়ের কাছে খবর গেল। তিনি খেয়ে একটু শুয়েছিলেন, শুনে বাইরে এলেন। ওদের দেখে আনন্দে বিগলিত ও কৃতার্থপ্রায় হয়ে বিনীত সুরে হাত জোড় করে বললেন, আসুন আসুন, এই পরম সৌভাগ্য। ওরে ও দীপু, এই গা পা ধোবার জল দিয়ে যা। দীপু দত্তমশাইয়ের বিধবা মেয়ে, বাড়িতে অন্য মেয়ে মানুষ নেই। হাত মুখ ধোয়ার জল সেই নিয়ে এলো। দত্তমশাই বললেন, তাহলে আপনাদের আহারের জোগাড় করি। ওদের মধ্যে একজন বললেন, হ্যাঁ তা হোক। আবার বেচারি দীপুকে অসময়ে আগত এই 4 জন জোয়ান অতিথির জন্যে রান্না করতে হয়। তাই কি ভাতে ভাত রান্না? তা হবার জো নেই। দত্তমশাই বসে তদারক করবেন, অতিথিদের পান থেকে চুন না খসে। এরা নিয়ে এসে ভিজে কাপড়ে দাঁড়িয়ে রইল। দত্তমশাই ধূপদুরস্ত 4খানা ধুতি বের করে দিলে তবে পড়লে। তারপর জলযোগ সেরে ওরা যখন বসে তামাক খাচ্ছে, তখন কৌতূহল আর না চাপতে পেরে জিজ্ঞেস করলাম, আপনাদের নিবাস? দুজনে বললে, হাটগাছা। অন্য দুজনের বাড়ি অন্য এক গাঁয়ে। বললাম, দত্তমশাই বুঝি আত্মীয়? একজন বললেন, না, আত্মীয় নন। পরে শুনলাম ওরা এখানে আসেন খাজনা আদায় করতে। বছরে 1 বার বা 2 বার আসেন এবং এখানেই ওঠেন। পার্শ্ববর্তী গ্রামে এদের নিজের নিজের বিষয় সম্পত্তি আছে। প্রতিবার এসে 10-12 দিন থাকেন। খাজনা হঠাৎ তো আদায় হয় না। একজন প্রজার কাছে 1 বারের জায়গায় 10 বার ছুটতে হয়, তবে তারা পয়সা বের করে। এবারও রইলেন প্রায় 10 দিন। যতক্ষণ একটি প্রজার কাছেও খাজনা বাকি থাকবে, ততদিন এরা নড়লেন না। আর অসীম ধৈর্য ও আতিথেয়তা দেখলাম দত্তমশায়ের। একবার মনে হতো পায়ের ধুলো নেই দত্তমশায়ের। সকাল থেকে ছুটোছুটি করছেন। কোথা থেকে গলদা চিংড়ি মাছ আনা যায়, ভালো কই মাছ কি করে সংগ্রহ করা যায়। অমুকের বাড়ি থেকে পটল আনছেন, অমুকের বাড়ি থেকে মানকচু আনছেন। সর্বদা চেষ্টা অতিথিদের কি করে খুশি করবেন, কি করে ভালো খাওয়াবেন। এরাও জানে দত্তমশায়ের হোটেলে যতদিন ইচ্ছে থাকো, কেউ বারণ করবার নেই। আমার কষ্ট হতো দীপু বেচারির জন্যে। হোটেলের রাঁধুনি তো আর দ্বিতীয় নেই। দুবেলা রান্না, তাও কি সোজা রান্না? হরেক রকমের রান্না। গরম জল, কাপড়ে সাবান দেওয়া, সর্দি কাশির পাঁচন জাল দেওয়া, সব ওই বেচারির ঘাড়ে। ওরে দীপু, সরকার মশাইয়ের বড্ড সর্দি হয়েছে, একটু পাঁচন করে দিস তো।
দীপু অমনি বেরুলো গুলঞ্চের লতা আর বাসক ছাল জোগাড় করতে। একদিন দেখি বকছেন মেয়েকে, এই তোর একটু হুঁশ করে চলা উচিত, কাল বিশ্বাস মশাইকে মশারি টাঙিয়ে দিলি, তার দেখলি না কোথায় ছেঁড়া, তিনি সারা রাত ঘুমোতে পারেননি মশার উপদ্রবে। কেন দেখে তখন একটু সেলাই করে দিলেই মিটে যায়, তোর হুঁশ বড় কম। মনে মনে ভাবলাম, ওর হুঁশ যদি কম হতো তবে আপনার এই অবারিতদার হোটেল কোন কালে দরজা বন্ধ করে লালবাতি জ্বালত। কি রত্ন পেয়েছেন ঘরে তা ভালো করে চোখ চেয়ে দেখুন। একদিন দেখি বাড়ির সামনের জঙ্গলের মধ্যে দীপু কি করছে। বেলা পড়ে গিয়েছে, সন্ধে হয় হয়। বললাম, কি ওখানে দীপু? কচুর ডাঁটা কাটবো। এখন কেন? ওনারা কাল কচুর শাক খাবেন বাবা বললেন, তাই এখন তুলে ধুয়ে রাত্রে কুটে রেখে দিই, সকালে সময় পাবো না। এখন অবেলায় ওখানে না যাওয়াই ভালো, সাপ বেরুতে পারে। এখন না তুললে তুলবো কখন? কাল সময় পাবো না। আজ সারাদিনের মধ্যে এখন যা একটু সময় পেলাম। দত্তমশাই কোথায়? তিনি ইলিশ মাছ আনতে গিয়েছেন 5 ঘরার হাটে। কাল কচুর শাক দিয়ে রান্না হবে কি না? হ্যাঁ, আজ ইলিশ মাছ এনে কাল রান্না হবে। কেন হবে না? আজ বেশ করে ভেজে রাখবো রাতে, কাল মাছ পাবেন কোথায় হাট ছাড়া? কাল না খাওয়ালে ওদের কচুর শাক খাওয়ানো হবে না। পরশু চলে যাবেন সব। যাবেন সত্যি? আমার মনে হচ্ছে না। দীপু আমার কথার শ্লেষ বুঝতে না পেরে বলল, কেন মনে হচ্ছে না? মেয়েও তো দত্তমশাইরই, বাপেরই মতো সরল। বললাম, না তাই বলছি। বাবা বলছিলেন কালকের দিনটা ওরা আছেন, পরশু চলে যাবেন, কাল রাতে তালের বড়া করে খাওয়াতে। বেশ বেশ, খাওয়াও, অতিথি সেবায় পরম পুণ্য। কত রকমের রান্না হচ্ছে বাড়িতে, কিন্তু আপনাকে দিতে পারি না বলে কষ্ট হয়। তা দিতে বাধা দিচ্ছে কে? আমি বাধা দিইনি অন্তত। কি যে বলেন, ব্রাহ্মণের পাতে রান্না তরকারি দেব সে ভাগে কি আর করে এসেছি? তাহলে মিটেই গেল। একটা জিনিস কাল খাওয়াবো। কি? বলুন না। দীপুর চোখে কৌতুকের হাসি। আমি বুঝতে পেরেছিলাম ও কি জিনিসের কথা বলছে, তবুও মজা দেখবার জন্য বললাম, তুমি বলো। আমি বুঝতে পারলাম না। কচু শাক? দীপু হিহি করে হেসে বললে, না। আহা, কি বুদ্ধি আপনার! কচুর শাক তো শোকরি, আমার রান্না কচুর শাক আপনার পাতে দেব? আমি কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আর সে আমার অদৃষ্ট। আহা, আপনার অদৃষ্ট না আমাদের অদৃষ্ট। আপনি ভারী। তা কি জিনিসটা কাল খাওয়াবে বললে না? তালের বড়া। ওটা বুঝি শোকরি নয়? তবুও মাথা রক্ষে বাঁচলুম। থাক, আপনাকে আর ব্যাখ্যান করতে হবে না, চলি এখন, অনেক কাজ। দীপুকে দেখে আমার বড় কষ্ট হয়। 25-26 বছর ওর বয়স হবে, কিন্তু বালিকার মতো সরল। মুখ বুঝে কি খাটুনিটাই খাটে দিন রাত। বাবার মন জুগিয়ে চলতে ওর জোড়া নেই। দত্তমশাই মুখের কথা খসালেই হলো। ও কি খায় সারাদিন খাটুনির পর তা কে দেখেছে? দত্তমশাই নিজের অতিথিদের নিয়েই ব্যস্ত, তাদের বেলা পান থেকে চুন না খসে। পরের দিন শুনলাম অতিথিরা আরও দিন 4-5 থেকে যাবেন। খবরটা পেলাম দত্তমশাইয়ের মেয়ের কাছ থেকেই। সে এসে বললে, আমার পাপ হবে না ডাক্তারবাবু? অবাক হয়ে বললাম, পাপ? কিসের পাপ? আপনার কাছে কথা দিয়ে কথা রাখতে পারলাম না, সেই জন্যে। কি কথা? দীপু কাজের ফাঁকে মাঝে মাঝে আমার কাছে আসে। আমি ওর কথা শুনি মন দিয়ে, সায় দিই ওর কথায়, বোধহয় ওর ভালো লাগে। কথা বলবার মানুষ এ বাড়িতে আর ওর কেউ নেই আমি ছাড়া। ও বললে,
ভুলও কেন ওরকম আপনি? তালের বড়া খাওয়াতে চেয়েছিলাম আজ, মনে আছে? তা আজ হলো না। তাহলে অতিথিদের তালের বড়া খাওয়ানো হলো না? সেই জন্যেই তো। ওরা কাল যাবেন না, আরও 4-5 দিন থাকবেন কি না। তাই বাবা বললেন আজ না করে ওদের যাবার আগের দিন করলেই হবে। খুব ভালো কথা, কিন্তু ওদের তো কালই যাবার দিন ধার্য ছিল। কি নাকি বাঁশঝাড় নিয়ে গোলমাল বেঁধেছে ওদের মধ্যে একজনের। সে গোলমাল না মিটিয়ে তো যাওয়া হয় না। হ্যাঁ, সে তো বটেই। একজনের কাজ যখন বাকি, তখন বাকি 3 জন এক যাত্রায় পৃথক ফল করে আর যান কি করে? যাওয়া উচিত নয়। সে আবার কি? আরে ওই একটা কথার কথা ধরো। ভারী মজার কথা বলেন কিন্তু আপনি, হাসি পায় এমন। সে যাক, তাহলে তালের বড়া হচ্ছে কবে? সেই যেদিন যাবেন তার আগের দিন। তবে শুনুন, একটা কথা বলি। আপনার জন্যে ছোট্ট একটা তাল এনে রেখেছি, সেইটাই গোলা করে অল্প 4টি বড়া আপনাকে ভেজে দেবো এখন সন্ধ্যেবেলা। আমি ব্যস্ত হয়ে বললাম, এই না না দীপু, লক্ষ্মী আমার কথা শোনো। আমার জন্য আলাদা করে তোমায় কিচ্ছু করতে হবে না। কেন করতে যাবে? আমিও তো রাগ করব, না করবে না। দীপু না দাঁড়িয়ে চলে গেল। ও কখন আসে কখন যায় বোঝা যায় না। না, এর সঙ্গে পারা যাবে না। আমার কোনো দরকার নেই তালের বড়ার। ও কি শুনবে কোনো কথা? যেমন বাবা তেমনি মেয়ে। অতিথিদের উপর ভারী রাগ হলো আমার। এসেছ নিজেদের খাজনা আদায় করতে, বিষয় আশয় দেখতে, তা পরের ঘাড়ে কেন রে বাপু? মানুষের একটা চক্ষু লজ্জা থাকা উচিত। বাবা আর মেয়েকে সরল আর ভালো মানুষ পেয়ে হতো অন্য জায়গা, এতদিন সেখানে বসে আজ পায়েস কাল রুই মাছ খেতে কেমন দেখতাম। অতিথিদের একজনের নাম জনার্দন সরকার। ধূর্ত দৃষ্টি চোখে, কূট বিষয়ী আর মামলাবাজ দেখলেই বোঝা যায়। আমায় বিকেলের দিকে ডেকে বললে, ও ডাক্তারবাবু, বলি কি হচ্ছে? নীরস সুরে বললাম, কিছুই না, বসে আছি। তা এখানে রুগীপত্র কেমন? মন্দ না। তা কতদিন আছেন এখানে? ভালো বিপদ, আমার গল্প করবার ইচ্ছে নেই ওর সঙ্গে। আছি না আছি সে খোঁজে কি দরকার তোমার? তোমার গলা জড়িয়ে ধরে সেসব বর্ণনা করবার ইচ্ছেও আমার নেই। বললাম, কেন বলুন তো? এই না, সেবার এসে আপনাকে দেখিনি তো, তাই। তা আপনারা ফি বছর আসেন বুঝি এখানে? তা আমরা আসছি আজ 10-11 বছর। নরসিংহপুরে আমার তালুক আছে। এই সময় খাজনা আদায় করতে আসি। আমরা কজনই আসি, সকলেরই বিষয় আছে, পাশাপাশি মৌ যায়। আর এসে এই দত্তমশাইয়ের বাড়ি উঠি। উনি স্বজাতি আর বড় ভালো লোক। আর কোথায় যাই বলুন? তা তো বটেই, কোথায় আর যাবেন? আজকাল কেউ কাউকে জায়গা দেয় না। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গিয়েছে। আমি ঘরের দাওয়ায় বসে ভাবছি এইবার রান্নার আয়োজন করা যাক। এমন সময় দীপু হাসি মুখে দাওয়ায় উঠে একটা পাথরের বাটি আমার সামনে রেখে বললে, এই নিন, আলো জ্বালেননি? বললাম, না, এই ভাত রান্না করব ভাবছি এখনই, এবার জ্বালাবো। তা এতে কি? বলে বাটিটা হাতে তুলে নিয়ে দেখি তালের বড়া, সদ্য ভাজা, গরম। আমি কিছু বলবার আগেই ও বললে, ব্রাহ্মণকে কথা দিয়েছিলাম খাওয়াবো, তাই ছোট্ট একটা তালের গোলা করে আপনার জন্য গোটা কতক ভেজে এনেছি। গন্ডা 10-12 সব শুদ্ধ। আমি যাই, রান্নাবান্না সব পড়ে রয়েছে। শোনো দীপু, যেও না, আমার আলোটা জ্বেলে দিয়ে যাও। কত কুড়ে কেন? কই কোথায় দেশলাই দেখি। আচ্ছা, কেন তুমি আমার জন্য তালের বড়া করতে গেলে, আর কারো জন্যে না? না না, শুধু আপনার জন্যে। বাবার কাছে বলবেন না, কেউ জানেন না। সব লুকিয়ে ফেলেছি, তালের খোসা, তালের গোলা। চললাম, কেউ যেন জানে না।
দীপু চলে গেল। ওর তালের বড়ার বাটি আমার সামনে পড়ে রইল। জোনাকি জলা অন্ধকারে কোথায় কি নৈশ পুষ্প ফুটেছে তার সুবাস বেরুচ্ছে। স্তব্ধ হয়ে বসে রইলুম। দীপুর মনের ভেতরটা আমি এই নির্জন আধার সন্ধ্যায় বসে স্পষ্ট দেখতে পেলাম। ওর মুখের হাসিতে তা ধরা দিয়েছে। ওর মন আমি বুঝতে পেরেছি, ও নিজে হয়তো বোঝেইনি। এখানে আমি আর থাকবো না, থাকা উচিত হবে না। অতিথির দলকে দত্তমশাই তোয়াজ করুন যত খুশি, তারা তালুক মৌজার বৈষয়িক সুবন্দোবস্ত যতদিন ধরে করুক বসে, কিন্তু আমাকে এখান থেকে সরে পড়তে হবে। দত্তমশাই অতি সরল ভালো লোক, দীপুও তাই। ওদের নামে কোনো কথা উঠলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাছাড়া জালে জড়াই কেন নিজেকে? আমার বাড়িতেও স্ত্রী পুত্র আছে। সেই সপ্তাহের শেষেই নির্মমভাবে জাল গোটালাম। দত্তমশাই এসে পথ রোধ করে দাঁড়িয়েছিলেন। বললেন, এই বলা নেই কওয়া নেই, হঠাৎ চললেন মানে? কি অপরাধ হলো আমার? কোনো লম্বা কৈফিয়ত দেবার আবশ্যক বিবেচনা করিনি। ডাক্তারি ভালো চলছে না, রুগীপত্তর সুবিধে হচ্ছে না। দীপু যাবার আগের দিন সন্ধেবেলা এলো। বললে, আপনি নাকি চলে যাচ্ছেন? সত্যি? হ্যাঁ। কেন যাবেন? চলছে না। কেন? বেশ তো রুগী আসে। ওতে ডাক্তারি চলে না। যাবেন সত্যি? দীপু কেঁদে ফেললে। চোখের জলে ভিজে আমার পায়ের ধুলো নিয়ে চলে গেল। আমি চলে যাবার সময় দত্তমশাইয়ের ডাকাডাকি সত্ত্বেও সে আমার সঙ্গে দেখা করেনি। 7 মাস পরে দত্তমশাইয়ের এক চিঠি পেলাম। দীপুর খুব অসুখ, আমি যেন একবার দেখতে যাই। ইতিমধ্যে আমাদের গ্রামেই ডাক্তারখানা খুলে বসেছি। 2-1 দিন যেতে দেরি হলো। গিয়ে দেখি দীপু বিছানার সঙ্গে মিশে গিয়েছে। আগেকার স্বাস্থ্যবতী সুন্দরী দীপুকে আর চেনাই যায় না। আমায় দেখে দীপুর রোগশীর্ণ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিছানার পাশে ওর হাত দুটি ধরে বললাম, কি হয়েছে দীপু, দেখি হাত। ও বললে, কিছু হয়নি। তবে এমন চেহারা হয়েছে কি করে? দাঁড়াও দেখি। দত্তমশাই বোধহয় অতিথির জন্য চা ও খাবারের জোগাড় করতে বাইরে গেলেন। আমি ওর হাত দেখলাম। জ্বর রয়েছে নাড়িতে। পুরনো ম্যালেরিয়া জ্বর, ভালো চিকিৎসা হয়নি। সংসারের খাটুনি একদিনের জন্য কামাই যায়নি। অতিথি তো লেগেই আছে। অনুমানে বুঝলাম সব। শরীর ওর একেবারে ভেঙে গিয়েছে। দীপু আমার দিকে তাকিয়ে বললে, কিরকম দেখলেন? ভালো, সেরে যাবে। গোটা কতক ইঞ্জেকশন নিয়মিত দিলেই হবে। শক্ত অসুখ কিছু না। একটা কথা বলবো? কি? আপনি এসে আমাদের বাড়ি আবার থাকুন না কেন? আচ্ছা আচ্ছা, সে হবে। দাঁড়াও, একটা ইঞ্জেকশন দিতে হবে এখনই। দেবেন এখন? আপনি আসবেন বলুন, সত্যি বলুন। দীপুকে বাঁচাতে পারিনি। শেষ পর্যন্ত রানাঘাট মিশন হাসপাতালে আমিও দত্তমশাই নিয়ে গেলাম ওকে। শেষ দিন আমার হাত ধরে বলেছিল, আমি সেরে উঠলে আমাদের বাড়ি এসে থাকবেন। সত্যি? অনেক রুগী হবে এবার। চূর্ণী নদীর ধারে ওর সৎকার করবার পরে আমরা দুজনে ফিরে এলাম দেশে। দত্তমশাই আমার হাত ধরে কাঁদতে লাগলেন। বললেন, একলা থাকতে পারবো না ডাক্তারবাবু, আমার বাড়িতে এসে আপনাকে থাকতে হবে। আমার আর কেউ নেই। দীপুকে কথা দিয়েছিলাম হাসপাতালে। দত্তমশাইয়ের বাড়ি এসে আবার ডাক্তারখানা খুলেছি। দীপুর মুখের কথা সত্যি হয়েছে বটে। আজকাল রোগীর ভিড় খুব।